আমার বেয়ায়ের বিয়ে খাওয়ার জন্য গেলাম মাদারীপুরে। আমরা যেহেতু ঢাকাতে থাকি, আমরা ঢাকার এখানকার স্থানীয়, তো আমাদের এরকমভাবে হচ্ছে গ্রামে কোনো আত্মীয় স্বজন নাই। আমার বড় ভাইকে বিয়ে করানো হয়েছে, তারাও ঢাকাতেই থাকে, তাদের গ্রামে বাড়ি টাড়ি আছে, বাট তারা তেমনভাবে যায় না। তো আমার বড় ভাবির যে ভাই, মানে আমার বিয়াই, তার হচ্ছে বিয়ে ঠিক হয় মাদারীপুরে ওইখানে হচ্ছে ওনার খালার বাড়ি। তো ওনার খালার বাড়ির পাশেই মেয়েদের বাড়ি হওয়াতে ওইখান থেকে হচ্ছে মানে বিয়ের অনুষ্ঠানটা ওনার খালার বাড়ি থেকে করা হয়, যাতে মানে ঢাকা থেকে অনুষ্ঠানটা অনেক দূরত্ব হয়ে যায় না, বরযাত্রী নিয়ে যাওয়ার একটা ঝামেলা। তো তারা ডিসিশন নেয় যে বিয়ের অনুষ্ঠানটা ওনার খালার বাড়ি থেকেই শেষ করবে, তারপরে হচ্ছে ওখান থেকে একেবারে বউ নিয়ে ওনারা ঢাকা চলে আসবে। আজকের ঘটনাটা কিন্তু একটা ভাইয়া লিখে পাঠাইছে, তো আমি ভাইয়ার পক্ষ থেকে হয়ে পড়ছি গল্পটা। তো এভাবে হচ্ছে আমরা মাদারীপুর যাই। আমার বেয়ার বিয়ে ছিল শুক্রবারে, তো আমরা হচ্ছে বুধবার দিন সবাই মাদারীপুরে চলে যাই। তো আমার ফ্রেন্ডরা, তারপরে হচ্ছে ঢাকায় মানে আমাদের যত আত্মীয় স্বজন ছিল, তো আমার ভাবি হচ্ছে তার ফ্যামিলির একমাত্র মেয়ে, সেই সুবাদে আমাদের ফ্যামিলি থেকে অনেক মানুষ যায়। তো খুব মানে অনেক মানুষ, আমরা ঢাকা থেকে যারা যারা যাওয়ার গ্রামে সবাই ওখানে চলে যায়। তো বুধবার দিন আমরা যাওয়ার পরে দেখি যে বাড়িতে লাইটিংয়ের কাজ টাজ হচ্ছে, সব কিছু গোছাচ্ছে সুন্দর করে। তো তাদের বাড়িটা একদম হচ্ছে মেন রোডের সাথে, একদম মেন শহরে তাদের বাড়িটা। তো এখানে মানে ওখানকার মানুষজনও স্মার্টই। ঘটনার শুরুটা হয় 2009 সালে। তো ওই সময়টাতে আমরা বিয়ে বাড়িতে যখন গেলাম, যাওয়ার পরে তো খাওয়া দাওয়া করছি, যেহেতু আমাদের যেতে যেতে প্রায় 5-6 ঘন্টা সময় লেগে গেছে, আমরা লঞ্চে করে গেছি, আরও বেশি সময় লাগছে হয়তো। তো খাওয়া দাওয়া করার পরে ওইখানে রেস্ট করতেছিলাম। তো আমরা গ্রামে যেহেতু কখনো যাওয়া হয়নি, আমরা ঘুরে ঘুরে গ্রাম দেখে টেখে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় এসে লক্ষ্য করলাম একটা মেয়ে রান্নাঘরে যে কাজ করতেছে। তো অনেক মানুষের যেহেতু রান্না বাড়া, 4-5 জন মহিলারা মিলে রান্না করতেছে, ওখানে একটা মেয়ে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, খুব হাসতেছে মেয়েটার এত লম্বা চুল, হাইটও মোটামুটি 5 ফিট 1.5-2 ইঞ্চি হবে, দেখতে ভীষণ মায়াবী এবং ভীষণ সুন্দরী বলা চলে। তো আমি মনে হলো কি, একবার দেখার পরে আমার চোখটা আটকে গেল মেয়েটার মধ্যে আর কি। এত সুন্দর একটা মেয়ে, খুব হাসে মেয়েটা, মানে কথায় কথায় সে হাসতেছে এই ধরনের। যাই হোক, তো ওখান থেকে দেখলাম মেয়েটাকে, দেখে আমি জাস্ট দূর থেকে তাকাই আছি। তো আমার যে বিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে যে পছন্দ হয়েছে। তো আমি বললাম যে পছন্দ হয়েছে মানে এই মেয়েকে বিয়ে করতে হবে, শুধু পছন্দ করলে হবে না, এরকম বিয়েকে বললাম। বলার পরে বললাম যে পরিচয় করে দে। তো ওই মেয়েটা হচ্ছে আমার বিয়ের যে খালা, ওই খালার ভাসুরের মেয়ে, মানে আমার বিয়ের খালাতো ভাইয়ের চাচাতো বোন, ওনাদের আত্মীয়। ওই সুবাদে তারাও দাওয়াত পাইছে বিয়েতে, ওইখানে সে আসছে বিকেলবেলা দেখতে যে ঢাকা থেকে এত মেহমান আসছে এরকম। তো যাওয়ার পরে বলার পরে হচ্ছে আমার বিয়ায় গিয়ে পরিচয় করায় দেয়। তারা যেহেতু তাদের খালার বাড়িতে যায়, এরকমভাবেই তো চিনে, তার খালাতো ভাই যায়, আমাকে পরিচয় করায় দেয়। মেয়েটার নাম হচ্ছে রুম্পা। তো তার সাথে হচ্ছে পরিচিত হওয়ার পরে সে খুব হেসে হেসে একদম কথাবার্তা বলতেছে যেন আমি তার কত জনমের পরিচিত। বাট আমাদের ওইটা ফার্স্ট মিটিং ছিল, তো সে এত ইজিলি মিশে গেল কথাবার্তা বলে, যেটা ভীষণ ভালোই লাগলো। তারপরে সে চলে গেল। তো বৃহস্পতিবার দিন সকালে আমরা হচ্ছে ভাবলাম যে আমি আমার বিয়াইকে বলতেছি যে মেয়েটা তো আর আসলো না, আর তো দেখলাম না, চলো ওদের বাসাটা দেখে আসি। তো আমরা ঢাকা থেকে আসছি, সেই সুবাদে একটু তো ঘুরতে যাইতে পারি। তো আমার বিয়ার যে খালাতো ভাই, ও বললো চলো ঘুরাই নিয়ে আসি ওদের বাড়ি থেকে। তারপরে গেলাম, যাওয়ার পরে ওইখানে ওদের বাড়িতে গিয়ে জানতে পারলাম সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তার আরেকটা ছোট ভাই, মানে খুব ছোট সংসার, খুব সুন্দর। তার বাবা দেশের বাইরে থাকে। তো দেখে বাড়িঘর সব কিছু মানে একদম পারফেক্ট, আমার খুব ভালো লাগলো। তো আমি তখন হচ্ছে অনার্স 3rd ইয়ারে পড়তেছি। তো আমি ভাবলাম যে আমি অনার্স পরীক্ষাটা দিয়ে ভালো একটা চাকরি টাকরি নিব, তারপরে হচ্ছে বিয়ের প্রস্তাব দেবো। কখনো প্রেম করবো টরবো এগুলো তখনও আমার মাথায় আসে নাই। যাই হোক, ওদের বাসায় গেলাম, ওরা হচ্ছে পিঠা টিঠা খাইতে দিল, খাইলাম। খেয়েটে তারপরে আমরা হচ্ছে আবার এই বাড়িতে চলে আসলাম। ওই মেয়েটার সাথে তখন টুকটাক কথা হলো, বিআইন বলে সম্পর্কে যেহেতু বিআইন হয়, কথা টথা বলে আমরা হচ্ছে এই বাড়িতে চলে আসলাম। আসার পরে যেটা হইলো, আমরা রাত্রের বেলা তো হলুদের অনুষ্ঠান ছিল, তো স্টেজ সাজানো হয়েছে। ওই মেয়ে একদম বিকেলবেলা শাড়ি টাড়ি পরে সেজে টেজে যখন আসছে, এমনিতে তো নর্মালি 3 পিস, বাসার 3 পিস পরা দেখেই আমি ফিদা হয়ে গেছি। তার মধ্যে যখন সে হচ্ছে শাড়ি টাড়ি পরে একদম সেজে গুজে আসছে, আমি জাস্ট চোখ সরাইতে পারতেছিলাম না। তো মেয়েটার এমন একটা অবস্থা ছিল, আমি তাকাইলে না তার মানে এরকমভাবে মেয়েটার এরকম ভাব নিতেছিল যে তার সাথে আমার অনেক দিনের প্রেম বা যে কোনো একটা সম্পর্ক আছে। আমি তাকাইলে সে লজ্জা পাইতেছে, আমি হাসতেছি, সে হাসতেছে। তো পাশ থেকে হচ্ছে আমার যে বিআই ছিল বা বিআইয়ের খালাতো ভাই ছিল, তারা বলতেছে তুমি কি ওকে প্রেমের অফার করছো বা তোমরা দুজন কি প্রেম করতেছো, এরকম কিছু আমাকে জিজ্ঞেস করতেছে। এবার আমি বলি কী জানি, আমার তোকে ভীষণ ভালো লাগছে, ও কি আমাকে পছন্দ করছে কিনা সেটা তো জানি না। তো
এভাবে তো বিয়ের অনুষ্ঠান চলে গেল। গ্রামের বিয়ে খুব মজা হয়, খুব আমরা হাসি তামাশা করলাম, রং টং দিলাম। যেদিন বরযাত্রী ছিল ওই দিন সকালে ওখান থেকে মানে খুব কাছাকাছি হওয়া, কথাবার্তা বলা, দুষ্টামি করা, যেহেতু বিআইন সম্পর্কে কেউ এরকমভাবে আর চোখে লাগে নাই আমাদের বিষয়টা আর কি কারো কাছে। যাই হোক, এভাবে তো বিয়ের অনুষ্ঠান শেষ। তো শনিবার দিন বৌভাতের পরে আমরা হচ্ছে রবিবার সকালে চলে আসবো। তো শনিবারও বাড়ি ভর্তি মেহমান। তখন হচ্ছে আমার যে বিআই, যার বিয়ে, সে হচ্ছে তার শ্বশুর বাড়িতে চলে যাবে আর কি বৌভাতের দিন। তো আমাকে খুব সাধতেছিল তার সাথে যাওয়ার জন্য। তখন আমার মা জেগেছিল, আমার মার আর ভালো লাগতেছে না, সে হচ্ছে ঢাকা চলে আসবে, কারণ আমাদের পুরো বাড়ি খালি ছিল, বাবা একা বাসায় ছিল। তো মা বারবার বলতেছে আজকেই চলে আসবে। তো আমি বললাম যে না, আমি আর যাব না। তখন আমার বিয়ে যাওয়ার আগে ওনার যে খালাতো ভাই, ওনাকে বলে গেল যে হচ্ছে একটা ব্যবস্থা করে দে, ওরা যাতে হচ্ছে ওর সাথে ওকে কথা বলাই দে অন্তত পক্ষে, কারণ ঢাকা একবার চলে গেলে তো আর তেমনভাবে আর কথাবার্তা হবে না। তো উনিও হচ্ছে ওনার যে খালাতো ভাই, সে বিয়ের সাথে তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা, সে বললো যে তুই যা, আমি পরে আসতেছি, আমি ওনাদের দুইজনের কথা বলাই দিয়ে আসি। এরকম বলে মেয়েটাকে একটা পুকুরের পাড়ে ওখানে ডাকাইলো। ডাকানোর পরে আমাকে ডাকলো, গেলাম। যাওয়ার পরে আমি মেয়েটাকে বললাম যে এমন এমন তোমাকে তো আমার খুব ভালো লাগছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, বাট তুমি তো খুব ছোট, তুমি ক্লাস 9-এ পড়ো, ওর 16 বছর, বাট ও ক্লাস 9-এ পড়ে। বললাম যে তুমি যেহেতু ক্লাস 9-এ পড়ো, তাহলে তুমি তোমার এসএসসিটা কমপ্লিট করলে আমি তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। তো এভাবে তার সাথে যখন আমি কথা বলতেছিলাম, সে ভীষণ লজ্জা পাইতেছে, যেন একদম কি হয়ে গেছে। তো সে আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, আমিও আপনাকে পছন্দ করি এরকম। তো যেহেতু সেও আমাকে পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি, তো আমি বললাম যে তার বাবা যেহেতু দেশের বাইরে থাকে, আমি বললাম তোমাদের বাসায় ফোন আছে? বললো হ্যাঁ, আমাকে তোমার নাম্বারটা দেওয়া যাবে? বলে আমি তো নাম্বার পারি না, আপনি আপনার নাম্বার দিয়ে যান, আমি আপনাকে ফোন দিব না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি আমার নাম্বারটা বললাম যে বিয়ের কাছে দিয়ে যাব, তুমি ওনার কাছ থেকে নিয়ে যাও। ঠিক আছে, ওইখান থেকে কথা শেষে আমি প্রপোজ করলাম, সে অ্যাকসেপ্ট করলো, মানে 4-3 দিনের ভেতরে সব কিছু হয়ে গেল। এরপর আমি তো মাকে নিয়ে ঢাকা চলে আসলাম। ঢাকা চলে এসে তো ওই বিআই নাম্বারটা আমার কাছে ছিল, বিআইকে বারবার ফোন দিতেছিলাম যে বিআই হচ্ছে নাম্বারটা দিছো কিনা। তো বিআই বলতেছে আমি তো শ্বশুরবাড়িতে চলে আসছি, ওই যে যার বিয়ে খাইতে গেছে আর কি, তার শ্বশুরবাড়িতে চলে আসছি, তো আমি বাসায় গিয়ে ওকে নাম্বারটা দিব। আর ওইদিকে ওই মেয়ে হচ্ছে ছটফট করতেছিল কবে বিয়ে আসবে, আর আমার নাম্বারটা হচ্ছে কবে সে নিয়ে আমাকে ফোন দিবে। যাই হোক, তো এটা ঘটনা ছিল শনিবারের। আমি চলে আসছি হচ্ছে রবিবার সকালে, তারা আসছে সোমবার সকালে বাড়িতে, মানে সোমবার দুপুরের পরে হচ্ছে তারা এই বাড়িতে আসছে। সোমবার রাত্রে ওই মেয়ের ফোন নাম্বার নিয়ে আমাকে হচ্ছে রাত্রে 12টা নাগাদ হচ্ছে ফোন দিছে, হয়তো ওরা মা টুমায় গেছে, পরে 12টা নাগাদ ফোন দিছে। তো আমরা তো ঢাকাতে তত তাড়াতাড়ি ঘুমাই না। আমি 12টা বাজে ফোনটা রিসিভ করছি, আননোন নাম্বার দেখে মানে কোথাও একটা আমার মনে হয় ওই ফোন দিছে। তো রিসিভ করলাম, রিসিভ করার পরে দেখতেছি যে হ্যাঁ ওই ফোন দিছে। ওখান থেকে আমাদের কথা বলা শুরু হইলো। তো কথা বলতেছি ভালো, মানে খুব সুন্দর মেয়েটা, এত ইজিলি সব কিছু নিয়ে নিছে, আর এত সে মানে চতুর, সে যে একটা গ্রামের মেয়ে, বা আমার সাথে নতুন কথা বলতেছে, সে আমার চেয়ে বেশি পটু কথাবার্তা এরকম। আমার লাইফে এটা আমার ফার্স্ট প্রেম ছিল। ছোটোবেলায় ক্লাস 9-এ পড়তে একটা মেয়েকে অফার করছিলাম, ওই সময়টাতে হচ্ছে বাসায় বিচার দিয়ে গেছে, বাবা ইচ্ছা মতো পিটাইছে, ভয় আর কোনো দিন প্রেম করা হয় নাই। বাট এটা ছিল আমার লাইফের সেকেন্ড প্রেম, যদিও বলা চলে। তো যাই হোক, ওইখান থেকে শুরু হলো প্রেমের গল্প, দুজন কথা বলতেছে। তো আমার ব্যাপারটা তো ছিল যে আমি ওকে বিয়ে করব, আমার এরকম অন্য কোনো চিন্তাভাবনা ছিল না যে প্রেম করব, ছেড়ে দেবো, এটা ওইটা কিচ্ছু না। তো বেশ কিছুদিন কথা বলার পরে, প্রায় 6-7 মাস পরে আমি আস্তে আস্তে ব্যাপারটা আমার ভাবিকে জানাইলাম, যেহেতু ওনার আত্মীয়ের বাড়ির পাশে বা ওনাদের আত্মীয়। তো ভাবিকে জানাইলাম, ভাবি জেনে খুব খুশি হইলো, কারণ মেয়েটা খুব সুন্দরী, সবাই অনায়াসে মেনে গেছে যে ঠিক আছে তোমরা হচ্ছে বিয়েটা করতে পারো তুমি এই মেয়েকে। তো জানাইলাম, ভাবিকে জানাইলাম, পরে আস্তে আস্তে যে ভাবির ভাই ভাবি সবাই আস্তে আস্তে বিষয়টা আর কি জেনে গেল। আমার মাকে ছবি দেখাইলাম, শুধু বাবা জানে না, এছাড়া আমার ফ্যামিলির সবাই জানে আমি ওকে পছন্দ করি। ইভেন ভাবির যে খালা, সেও জানে যে ওই মেয়েকে আমি পছন্দ করি, এরকম মানে, কারণ আমার হচ্ছে আমি পরীক্ষা শেষ হলে মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাবো বাড়িতে, আমার পক্ষ থেকে তো সব কিছু ক্লিয়ার ছিল। যাই হোক, তো এইভাবে হচ্ছে তার সাথে কথা চলতেছে। তো আমাকে বাসা থেকে আমি কোনো কাজ টাজ করতাম না, বাসা থেকে আমাকে একটা অ্যামাউন্ট দেয়া হতো ইসের জন্য, হাত খরচের জন্য। ওখান থেকে আমি টাকা জমায়, তো আমার বাবার একটা ফার্মেসি ছিল, একটা না 2টা ফার্মেসি আমাদের, তো আমি ফার্মেসিতে বসতাম, ওখান থেকে টাকা চুরি করে করে তারপরে হচ্ছে ভাবির কাছ থেকে নিয়ে, মার কাছ থেকে নিয়ে ওই মেয়ের জন্য গিফট কিনে কিনে নিয়ে যেতাম। সেটা ভ্যালেন্টাইন ডে হোক, ফ্রেন্ডশিপ ডে হোক, যে কোনো অকেশন হোক, আমি ওর সাথে দেখা করতে যেতাম। আর ওই স্কুলে না গিয়ে, ওদের বাসা থেকে যেহেতু বাজারে আসতে হয় স্কুলে যাওয়ার জন্য, তো সাথে তো ওরকমভাবে মা
বা কেউ আসে না, ও একাই আসতো। তো স্কুলে না গিয়ে ওই 3-4 ঘন্টা 4-5 ঘন্টা ও সময়ও আমাকে দিত। আমি এই রাত্রের গাড়িতে আবার কষ্ট করে জার্নি করে আবার আসতাম, মানে প্রচুর যাতায়াত করছি। ফোনে কথা হয়তো, বাট দেখা না করে আমি থাকতে পারতাম না, ওকে না দেখলে যেন আমার ভালো লাগতো না, অশান্তি লাগতো। এটা আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। এভাবে মানে আমাদের ভালোবাসাটা প্রায় 2.5 বছর চললো। 2.5 বছর পরে ও হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে যখন এসএসসির ছুটির সময়টা চলতেছে, ওই সময়টা তোকে আমি বললাম যে দেখো, আমিও ততদিনে অনার্স কমপ্লিট হয়ে গেছে, আমি মাস্টার্সে ভর্তি হই নাই। বাবা আমাকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে বলতেছে, ফার্মেসিতে বসতে বলতেছে। আমাদের পারিবারিক টুকটাক ব্যবসা আছে ঢাকাতে, আমার 4 তলা বাড়ি আমাদের। তো মানে অভাব অনটন তেমন নাই, তারপরও নিজের পায়ে তো দাঁড়াতে হবে, নিজের তো কিছু একটা করতে হবে। বড় ভাইয়া দেশের বাইরে থাকে, বাবা বলতেছে তুমি চাইলে দেশের বাইরে চলে যেতে পারো, কিছু একটা করো। বাট আমি তো ওকে ছেড়ে যাব না, যদি আমি দেশের বাইরে যাই তাহলে বিয়ে করে যাব, এরকম। আর ও সব সময় আমাকে বলতো তুমি হচ্ছে ইউরোপ চলে যাও, ইউরোপে যাওয়ার পরে তুমি ওখানে সেটেল হবা, তারপরে আমাকে নিয়ে যাবো, আমরা দুজন ইউরোপে থাকবো, এরকম আমাকে বলতো। বাট আমার না কেন জানি দেশের বাইরে যাওয়াটা ওরকমভাবে জমে না, দেশের বাইরে কেন যাব, এরকম ছিল ব্যাপারটা। যাই হোক, তারপরে ওর এসএসসির পরে আমি ওকে জানাইলাম প্রথমে যে আমি এখন বাসায় জানাবো, যেহেতু তোমার পরীক্ষাটা শেষ, বাসা থেকে যাতে বিয়ের প্রস্তাব পাঠানো হয় তোমাদের বাড়িতে, আমি তোমাকে বিয়ে করতে চাই। যদি বিদেশ চাই সেটাও বিয়ের পরে যাব। আর আমার বাড়িতে এত তো খাবারের অভাব নেই যে তুমি আসলে একজন মানুষ বাড়লে একদম অভাব অনটনে পড়ে যাবো, আমি আস্তে আস্তে কিছু না একটা কিছু করেই নেব। তখন হচ্ছে রুম্পা আমাকে জানাইলো যে তুমি যেহেতু বেকার, যতই তুমি শিক্ষিত হও, তোমাদের ফ্যামিলির কন্ডিশন ভালো থাক, বাট তুমি তো কিছু করো না। আমার বাবা কখনো হচ্ছে তোমাকে, ওর বাবা হচ্ছে ইটালিতে থাকে, সত্যিকারের ইটালিতেই থাকে। তো ওর বাবা হচ্ছে ইটালি যেহেতু থাকে, তো সে হয়তো ইউরোপিয়ান ছেলে পেলে তার মেয়েকে বিয়ে দেবে, বা খুব প্রতিষ্ঠিত ফ্যামিলি ছাড়া তার মেয়েকে বিয়ে দেবে না, তার একমাত্র মেয়ে, এরকম সে আমাকে বললো। আগে তুমি একটা কিছু করো, তারপরে হচ্ছে বাসায় বিয়ের প্রস্তাব জানায়। ঠিক আছে, তো আমি তাকে বললাম তুমি হচ্ছে বিয়েটা করে রাখি। তারপর সে আমাকে বলে যে আমি তো ইসে করতে চাই, কলেজে পড়তে চাই, এটা আমার স্বপ্ন, আমি কলেজে পড়বো, ভার্সিটিতে পড়বো, এখনই বিয়ে হয়ে গেলে আর পড়াশোনা হবে না। তো সে মানে আমাকে যেটা বলতো অন্ধের মতো আমি এটাই বিশ্বাস করতাম। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু ও চাইতেছে কলেজে পড়তেও পড়ুক, আমিও মাস্টার্সটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে বিয়ের সাথে দেখবো না পরে, দুজনের তো সম্পর্ক খুব সুন্দর চলতেছে। যাই হোক, তো এটা বলে ও আমাকে এক সময় রাজি করে ফেললো যে ও কলেজে ভর্তি হবে। তারপরে ও ইন্টারে ভর্তি হইলো, আমিও মাস্টার্সে ভর্তি হইলাম। এদিকে আমি আমার পড়াশোনা করতেছি, ওর পড়াশোনা করতেছে। এখন যেহেতু কলেজে পড়ে, একটু বড় হয়ে গেছে, চাইলেই আমরা যখন তখন দেখা করতে পারি, খুব মানে সুন্দর দিন কাটতেছে। এভাবে ওর হচ্ছে ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হয় নাই, এর মাঝে আমি দেখলাম ওর খুব মানে আচরণে একটা পরিবর্তন চলে আসছে। তখন ওর স্মার্টফোন নেই, ওর কাছে একটা বাটন ফোন, বাট ফোনটা সবসময় ব্যস্ত বা ওয়েটিংয়ে, বেশিরভাগ সময় রাত্রে যেই সময়টা ও আমার সাথে কথা বলতো, ওই সময়টাতে ওর ফোন খুব ওয়েটিংয়ে থাকে। জিজ্ঞেস করলে বলে ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। তো টাকা খরচ করে এখনকার সময়টাতে তো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ভাবা যায় যে কথা বলতেছে, বাট ওই সময়টাতে 2 টাকা 2.5 টাকা মিনিট সে খরচ করে তার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। কেমন জানি আমার কাছে ব্যাপারটা একটু খটকা লাগতো। তো আমি খুব জিজ্ঞেস করতাম, সে বলতো না। তো ওকে আমি খুব বিশ্বাস করতাম, যেহেতু ভালোবাসি, বিশ্বাস করাটা তো খুব স্বাভাবিক। তো এভাবে হচ্ছে বেশ কিছু সময় চলে গেল। আস্তে আস্তে ওর আমার প্রতি অবহেলাটা আমি দেখলাম বাড়তেছে। ও হচ্ছে কখনো আমার সাথে মানে দেখা করার কথা বললে এখন আর সে দেখা করতে চায় না, বলে এটা ওইটা বের হইতে পারবো না, হ্যান ত্যান বলে আমাকে কাটায় দেয়। প্রায় 5.5 মাস হয়ে গেছে আমাদের দুজনের দেখা হয় না। তো আমার কাছে বিষয়টা ভীষণ দুঃখজনক ছিল, যেখানে আমি তাকে 1 মাস না দেখে থাকতে পারি না, বাট সে দেখা করতেছে না। এখন আমি তার বাড়িতে তো আর যেতে পারি না। যাই হোক, তো এই 5.5 মাস 6 মাস পরে আমি যে ওই যে ভাবির যে খালাতো ভাই, তাকে বললাম যে ভাই আমি একটু আপনাদের বাড়িতে আসি, এমন এমনও আমার সাথে হয়তো যে কোনো বিষয়, আমি ভাবছি হয়তো কোনো কিছু নিয়ে আমার উপরে রাগ, সেই বিষয়টা আমি গিয়ে সামনাসামনি বলবো। যাই হোক, তো ওখানে গেলাম, যাওয়ার পরে ওকে ভাবির যে খালাতো ভাই পিয়াই ওকে ডাকতে গেছে, ও আসবে না, বলে যে না আমি ওর সাথে কথা বলতে চাই না, তুমি যাও, কেউ দেখে ফেলবে। তো যাই হোক, উনি জোর টোর করে নিয়ে আসলো। আসার পরে আমি জিজ্ঞেস করতেছি যে তোমার প্রবলেম কী, তুমি কেন হচ্ছে আমার সাথে কথা বলতে চাইতেছো না, দেখা করতেছো না, অ্যাভয়েড করতেছো। তো সে আমাকে বলে কোনো সমস্যা নাই, আমি এখন পড়াশোনায় মনোযোগ দিতে চাই, আমার এসএসসি রেজাল্ট তেমন একটা ভালো হয় নাই, আমি ইন্টারের রেজাল্টটা খুব ভালো করতে চাই, এই জন্য ভাবছি যে প্রেম তো বিয়ে তো আমি আপনাকেই করব, তো একটু কথা কম বললে আর কি হয়। তো সে খুব সুন্দর হাসি মুখে আমাকে বিদায় দিল। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো সব কিছু নর্মালি। ওখান থেকে আসার পরে 2 মাস যায় নাই, এর মধ্যে আমার বিয়াই আমাকে ফোন করে বলতেছে ওর বাবা আসছে দেশে, ওদের হচ্ছে বাড়িতে শুনলাম ওর নাকি বিয়ের কথা চলতেছে। বিয়াই তুমি কিছু জানো না?
তাই আমি বললাম কই, আমাকে তো কিছু বলে না। তো কালকে রাত্রে আমার সাথে কথা বললো। ও বললো একটু ব্যস্ত, ওর বাবা আসছে দেশে, এই জন্য বাড়িতে কথা বলা যায় না, ওরা রাত পর্যন্ত আড্ডা দেয়, কথাবার্তা বলে, এরকম বললো। বলার পরে বলতেছে না, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। তো আমি হচ্ছে বিআইকে বললাম তুমি ভালো মতো খোঁজ খবর নিয়ে আমাকে জানাও আসলেই কি ওর বিয়ে ঠিক হয়েছে নাকি। তো যখন বিআই খোঁজ খবর নিতে গেল তখন দেখলো যে ছেলে ইটালিতে এখনও থাকে, আসে নাই, বাট ছেলের ফ্যামিলি এসে আংটি পরায় দিয়ে গেছে। তো যেহেতু শুধু আংটি পরানো হয়েছে, তো আমরা চাইলে বিয়ের প্রস্তাবটা পাঠাইতে পারি। তো বাসায় এসে আমি খুব কান্না করতেছে, একদম অস্থির হয়ে গেছে। আমার ভাবি হচ্ছে আমাকে বলতেছে তুমি কি বলো, আমরা ওদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই, তুমি কান্নাকাটি করো না, তুমি তো আর কোনো দিক থেকে কম না, কেন তোমার কাছে বিয়ে দেবে না, আমরা বললে সবাই রাজি হবে, এরকম। তো বলার পরে আমি আর যাইনি, আমার ভাবি আর আমার মা হচ্ছে গেল ওদের বাড়িতে। আমার কান্নাকাটি দেখে, মানে 2-3 দিন হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করি না, ঘরে বসে কান্নাকাটি করতেছি, খুব খারাপ অবস্থা, একদম সারাদিন শুয়ে আছি। তখন হচ্ছে ভাবি আর মা গেল। তো আমার একটা আশার আলো ছিল যে ওরা গেলে হয়তো বা মেয়েটা রাজি হয়ে যাবে, বা ওর ফ্যামিলি রাজি হলে তো বিয়েটা হয়ে যাবে, হয়তো ওর বিয়েটা হবে না। তখন যখন আমার মা আর ভাবি গেল, যাওয়ার পরে প্রথম দিকে তো তারা বিয়ের প্রস্তাব দিছে, তখন ওর বাবা খুব নর্মালি বলছে যে দেখেন আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে, বা বিয়েটা অনেক বছর আগে থেকে আমি মনে মনে ঠিক করে রাখছি, এখন হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন আর এই ধরনের কথাবার্তা বলে লাভ নেই। তো তখন আমার ভাবি হচ্ছে খুব রাগ হয়ে গেছে যে আপনার যদি মেয়ের বিয়ে ঠিক করাই থাকে, তাহলে আপনার মেয়ে গত এই 3 বছর 3.5 বছর যাবত আমার দেবরের সাথে কেন কথা বলছে, বা তার সাথে এত সম্পর্কে জড়ানো, তার এত গিফট নেওয়া, দেখা করা, ঘুরতে যাওয়া, সব কিছু তার সাথে ছিল, তাহলে হচ্ছে কেন আপনার মেয়ে। তো আমার সাথে তার রিলেশনটা এরকম ছিল, আমি যদি চাইতাম যে কোনো সময় তার সাথে আমি ফিজিক্যাল হইতে পারতাম। একবারের জন্য আমি তাকে অসম্মান করি নাই বা ভাবি নাই যে ঠিক আছে আমি তার সাথে আগে কোনো সম্পর্ক বানায় তাকে ছেড়ে দেবো, এরকম আমি ভাবি না। আমি ভাবছি সে আমার বউ হবে, সব কিছু আমি তোলা রাখছি। কিন্তু এছাড়া নর্মালি ঘুরতে যাওয়া, হাত ধরা, জড়ায় ধরা, এগুলো মানে টুকটাক অনেক অনেক কিছু ছিল। ওই সময়টাতে আমার ফোন ছিল, ফোনের মধ্যে এগুলোর ছবি ছিল। তো তারপরেও আমি তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করতাম। এটা তো কখনোই সম্ভব না যে তাকে আমি হচ্ছে দিব, এই ধরনের জিনিসগুলো বলবো বা কিছু। যাই হোক, তো আমার ভাবি খুব রেগে গিয়ে এগুলো বলছে যে আপনার মেয়ে সব কিছু করতে পারছে, এখন আপনার মেয়ে বিয়ে করবে না। তখন ওর বাবা খুব অবাক হয় যে ও তো জানে ছোটোবেলা থেকে ওর বিয়ে ঠিক করা, তাহলে এরকম তো করার কথা না, আপনারা মিথ্যা কথা বলতেছেন। তখন ভাবি ওই মেয়েকে ডাকার পরে মেয়েকে যখন জিজ্ঞেস করে, তখন মেয়ে বলে যে ওনার দেবর আমার জন্য পাগল ছিল, আমি জাস্ট ফ্রেন্ড হিসেবে ওনার সাথে কথা বলছি। তখন আমার ভাবি একটা বাজে কথা বলে ফেলো এখানে, যে ফ্রেন্ড হিসেবে এত হচ্ছে তুমি মডার্ন মেয়ে, ফ্রেন্ড হিসেবে আমার দেবরের সাথে ঘুরতে যাও 4-5 ঘন্টা, তারপরে আমার দেবরকে যখন তখন জড়ায় ধরো, হাত ধরো, এ ধরনের কথাবার্তা ভাবি বলছে। পরে ওইখানে মানে অনেক ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি হয়, বাট মেয়ে অস্বীকার। আর মেয়ের বাবা মা মেয়ের কথাই বিশ্বাস করতেছে, তারা এরকম ছিল। তো ভাবি খুব কান্নাকাটি করে, আমার ভাবির আর আমার খুব ভালো সম্পর্ক, ভাবি আমাকে খুব আদর করে। তো ভাবি কান্নাকাটি করে ওখান থেকে চলে আসে যে আমার দেবরের মন ভেঙে দিছো, কোনো দিন তুমি সুখে বল, অনেক অভিশাপ দেয়। আমার মা ও মেয়েটাকে অনেক অভিশাপ দেয়, এগুলো আমি শুনছি পরবর্তীতে। পরে তারা আসে, আসার পরে এগুলো বলার পরে তো আমি প্রথম মানে 1 বছর এরকম ছিল, সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রাখছি, যে আমি কোনো দিন একটা সিগারেটে হাত দিই নাই, কোনো দিন কোনো নেশা জাতীয় দ্রব্য খাই নাই। সেটা হচ্ছে আমি মানে এমন হয়ে গেছিলাম একটা পর্যায়ে, যা পাইছি তাই খাইছি, এরকম একটা অবস্থা। যাই হোক, তো এভাবে প্রায় 1 বছর কেটে গেল। এর মাঝে ওর হচ্ছে বিয়ে হয়ে গেছে, ওই ছেলেটা আসছে ইটালি থেকে, মানে 6 মাসের মাথায় ওর বিয়ে হয়ে গেছে। ওর বিয়ে হয়ে গেছে, যতদিন বিয়ে না হয়েছে ও কিন্তু আমি ফোন দিলে ফোন ধরতো, ফোন ধরে আমাকে বুঝাইতো তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, ঠিক আছে, এটা আমাদের সুন্দর একটা স্মৃতি থাক, আমি বিয়েটা তো ঠিক করা, বাবা মার মুখের উপরে বলতে পারবো না, এগুলো বলে বলে আমাকে বুঝাইতো। আর আমি এতটাই বোকা ছিলাম, আমিও তার সাথে কথা বলতাম। সে যখন আমার সাথে একটু কথা বলতো আমার খুব ভালো লাগতো। এরকম 1 বছর চললো। 1 বছর চলার পরে আমার ভাই, ভাবি সবাই আমাকে অনেক বুঝাইতো। আমার ছোটো বোন খুব কান্নাকাটি করতো। একটা সময় দেখলাম আমার মা কান্না করতে করতে চোখের নিচে কালি পড়ে গেছে। তো আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরা খুব বুঝাইতো যে একটা মেয়ের জন্য কেন হচ্ছে তুই তোর জীবনটা নষ্ট করবি। তো এর মাঝে আমার ভাই ছুটিতে আসলো, আসার পরে ভাই ডিসিশন নিল যে আমাকে ভাইয়ের সাথে দেশের বাইরে নিয়ে যাবে। তো খুব জোরাজোরি করে একটা পর্যায়ে রাজি করাইলো। আমিও ভাবলাম যে ঠিক আছে, একটা মেয়ের জন্য নিজের জীবনটা এইভাবে নষ্ট করে দিব। তারপরে সবার বোঝানোতে 2014 সালের ফেব্রুয়ারি মাসে আমি হচ্ছে চলে গেলাম ভাইয়ের সাথে দেশের বাইরে। ওখানে যাওয়ার পরে তো কাজ করতেছি, যেহেতু কাজে থাকি সারাদিন, ওরকমভাবে কোনো মনে পড়ে যখন অবসর থাকি, খুব মনে পড়ে, মাঝে মাঝে ওকে ফোন দিই আমি। ও তখনও ওইখান থেকে ওকে ফোন দিয়ে কথা বলি। ফেসবুকে 2 জনের অ্যাড আছে। মানে ও এমন একটা বিষ ছিল যেটা না আমাকে একদম হয় না একটা ঘা একদম শুকায়া যাবে, ওরকম শুকাইতে দিত না। ও আমাকে সেদে সেদে ফোন দিত,
ফোন দিয়ে আমার সাথে কথা বলতো। ও আমাদের যে মোমেন্টগুলো ছিল খুব রোম্যান্টিক মোমেন্ট, বা আমরা দুজন যে জিনিসগুলো আমি আমার পক্ষ থেকে তো যথেষ্ট ভালোবেসে ফিল করছি, ওই মোমেন্টগুলো না ও আমাকে মনে করাই দিত। ও চাইতো আমি যাতে সারা জীবন শুধু ওকে ভালোবেসে কেঁদে কেঁদে মরি, এই ধরনের। বাট ও এদিকে সংসার করতেছে, তো ওর হাজব্যান্ড নাকি ভালো না, ওকে সন্দেহ করে, ওকে হচ্ছে মারধর করে, খুব টর্চার করে, শ্বশুরবাড়ির মানুষজন খুব কথা শোনায়, এই ধরনের কথা ও আমাকে বলতো ফোনে। তখন আমার খুব কষ্ট লাগতো যে আহারে ওর সাথে এরকম খারাপ হইতেছে, আমি বিয়ে করলে তো এরকম করতাম না। তো বলে যে তোমাকে বিয়ে করলেই ভালো হইতো, এরকম মানে বলে বলে আমার ঘাটা সারাক্ষণ তাজাই রাখতেছে, যে আমি ওকেই মনে করে মরতেছে যে অন্য কোনো সম্পর্কে জড়াবো। এর মধ্যে বাসা থেকে আমাকে এর ছবি তার ছবি এত এত ছবি পাঠাইতেছে ভাই ভাবি বিয়ে করার জন্য। তো আমি তাদেরকে বোঝাই যে না আমি ঠিক আছি, বাট ওর সাথে কথা বলি যখন রাত ভর্তি করে এখনও আমার কান্না আসে। এই দেশে এসে তো আরও নানান ধরনের নেশাদ্রব্য নিজে নিতেছি। যাই হোক, তো এভাবে জীবন চলতে চলতে ওর একটা মেয়ে হয়। আমি দেশের বাইরে থেকে আর বাংলাদেশে যাই নাই। একটানা 7 বছর আমি হচ্ছে মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়াতে 7 বছর থাকার পরে আমার মা খুব অসুস্থ হয়ে যায়, উনি 2বার স্ট্রোক করে। তো শেষবার যখন উনি স্ট্রোক করে তখন উনি খুব কান্নাকাটি করে আমাকে বলে যে বাবা তুই যদি এখন না আসিস হয়তো বা শেষবারের মতো আমার তোর সাথে দেখা হবে না, আমার মনে হচ্ছে আমি মারা যাব। তখন এই বিষয়টা আমাকে খুব ভাবি অনেক বোঝায় যে তুমি এখন আসবা না, ওই মেয়ের জন্য তুমি এইভাবে দেশ ছেড়ে বসে আছো, তো ওই মেয়ে ছাড়াও তো পৃথিবীতে তোমার আরও অনেককে আছে, বা মা বাবা আছে, আমরা আছি, তুমি কেন হচ্ছে ওকে ধরে বসে থাকবা। এরকম ভাবি বোঝানোর পরে তখন হচ্ছে আমি বলি যে ঠিক আছে আমি দেশে আসবো। তো তারা হচ্ছে একটা মেয়ের সাথে মোটামুটি কথাবার্তা বলে আমার, মানে যেহেতু ওই মেয়েটা খুব সুন্দরী ছিল, তো ভাবিদের ব্যাপারটা এরকম থাকে, তারা হচ্ছে মনে করে যে খুব সুন্দরী মেয়ে হলে আমি হয়তো ওই মেয়েকে ভুলে যাব। বাট আমার ব্যাপারটা তো ওই রকম ছিল না যে সুন্দরী অসুন্দরী সেরকম, ওইটা কিছু না। সুন্দর দেখে হয়তো আমার চোখ পড়ছে, বাট ওকে তো আমি মন থেকে ভালোবাসছি। এরপরে দেশে আসি, 1.5 মাসের ছুটিতে আমি দেশে আসলাম। আসার পরে সাথে সাথে মা খুব কান্নাকাটি করে বললো আমি তোর বিয়ে দিতে চাই, বা আমি দেখে যেতে চাই, মরার আগে তুই হচ্ছে বিয়ে করছিস, এরকম মানে ইমোশনালি ব্ল্যাকমেইল করে টোরে। তখনও আমার ওর সাথে কথা হয়, ফেসবুকে আমার ছবিতেও কমেন্ট করে, মেসেঞ্জারে আমি 2 দিন ফোন না দিলে সে খোঁজ খবর নেয়। ওর সাথে আমার কথা হয়, রেগুলার কথা হয়, প্রতিদিন একদিন মানে 2 4 5 10 মিনিট করে ওর সাথে আমার তখন অবধি কথা হচ্ছে। তারপরে হচ্ছে তো এই কথাটা হচ্ছে আমার ফ্যামিলির কেউ জানে না যে ওর সাথে আমার তখনও কথা হয়। এখন আমার ভাবি হচ্ছে আমার ফোনটা একদিন দেখে, মানে যে কোনো পর্যায়ে কথায় কথায় আমি ভাবির কাছে বলি যে ওর মেয়ে হয়েছে। তখন ভাবি বলে আমি জানি না দেশে থেকে ওর মেয়ে হয়েছে, তুমি বিদেশ থেকে কীভাবে জানো। তখন আমি বলি ওর সাথে আমার কথা হয়, ভাবির সাথে বিষয়টা শেয়ার করে। তখন ভাবি খুব রেগে যায় বিষয়টাতে, যে এত বেয়াদব মেয়ে, এক তো বিয়ে করে নাই, বিয়ে করছে নিজে সংসার পেতে ঘুরতেছে, আর ওকে এদিক দিয়ে আবার ফোন দিতেছে, কথা বলতেছে, ওকে ডিস্টার্ব করতেছে। ও যদি এভাবে কথা বলে তাহলে তো আমি ওকে ভুলতে পারবো না। ভাবি এই বিষয়টা নিয়ে খুব রাগারাগি করে, ওর মাকে ফোন দিয়ে যে আপনার মেয়েকে সামলান। এখন আমার দেবরকে ফোন দেয়, পরে যে প্রমাণগুলো যে আমার মেসেঞ্জারে স্ক্রিনশট নিয়ে নিয়ে ভাবি আবার এগুলো নিয়ে পাঠায় দেয়, এগুলো আমার অগোচরে আর কি, আমি জানি না। যাই হোক, তো তখন হচ্ছে একটা মেয়েকে দেখানো হয় আমাকে, মেয়েটা ভালো সুন্দরী, সে তখন ইন্টার পরীক্ষা দিছে। তো ওই মেয়েটাকে দেখানো হয়। পরে যেহেতু সবাই জোর করতেছিল আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাদের পছন্দ হলেই পছন্দ। আমি গিয়ে শুধু এক নজর মেয়েটাকে দেখছি, কথাবার্তা কিচ্ছু বলি না। 1 সপ্তাহের মধ্যে ঘরোয়াভাবে ছোট করে আমাদের বিয়ে হয়ে যায়। তো বিয়ের পরে প্রথম যেটা মানে আমার যে ভাবি ছিল, সে হচ্ছে ওই মেয়েটাকে না সব কিছু বলে দিছে, যেরকম এরকম আমি একটা মেয়েকে পছন্দ করতাম, মেয়েটা খারাপ ছিল, তো সেই জায়গা থেকে আমার অন্য একটা রিলেশন আছে, মেয়েটা যাতে আমাকে মানায় নেয় বা বোঝায় নেয় সব কিছু। তো যখন হচ্ছে ওর সাথে আমার বিয়ে হয়, আমাদের বিয়েটা হয় হচ্ছে 2021 সালে। তো 21 সালে যখন বিয়ে হয় ওই সময় আমার যথেষ্ট পরিমাণ বয়স ছিল তখন, ও আমার চেয়ে খুবই ছোট, প্রায় 10-12 বছরের ছোট ছিল। তো ওই মেয়ে এতটা ম্যাচিওর, যার সাথে আমার বিয়ে হয়, ওর নাম স্নিগ্ধা। তো ও ভীষণ ম্যাচিওর। ও প্রথম দিনই যেদিন আমাদের মানে বাসর ঘরে দেওয়া হয়, ও সেদিন আমাকে এত সুন্দর করে বুঝায় যে ঠিক আছে ভালোবাসতেই পারেন, আমারও তো এরকম কোনো অতীত থাকতে পারে, বা আমি ভেঙে পড়িনি আপনি ভেঙে পড়ছেন, এটা ওইটা অনেক কিছু বোঝায়, যে পেছনে যা হওয়ার হয়ে গেছে, এখন শুধু আমাদের দুইজনের লাইফটা আমরা নতুন করে শুরু করি, বা আমরা ভালো থাকার চেষ্টা করি, আপনি আমাকে ভালোবাসেন তাকে ভুলে যাবেন, অনেক অনেক কিছু বোঝায়। একটা পর্যায়ে ঠিক আছে আমি হচ্ছে মানি যে ঠিক আছে আমি ওকে ভোলার চেষ্টা করব। বাট আমি যে ওকে ব্লক করে দিব এই জিনিসটা আমি পারতেছিলাম না, আমার খুব কষ্ট হইতেছিল যে কোথাও ওর সাথে কথা বলি, এই জিনিসটা হচ্ছে ভাল লাগতো। তো আমার ওয়াইফ হচ্ছে সে আমার সাথে এত কথা বলতো, আমাকে এত ব্যস্ত রাখছে, মানে 1 মাস, আমাদের বিয়ের প্রায় 25 দিন পর আমি মালয়েশিয়াতে আসি। এই 25 দিন ও আমার সাথে মানে খুব সময় কাটাতো, আমি যাতে ফোন না ধরি বা ওই মেয়ের সাথে কথা না বলি, সারাক্ষণ আমার সাথে সাথে থাকতো। আর আমার ভাবি তো আছেই, দুইজন মিলে
আমাকে মানে আস্তে আস্তে ওর থেকে বের করে দিছে। তো আমার ভাবি বলে ওই মেয়েকে ব্লক করে দিছে। তো যতদিন দেশে ছিলাম ঠিকঠাক ছিল, হাজব্যান্ড ওয়াইফ আমাদের রিলেশনটাও সুন্দর ছিল। তো আমি মনে মনে কোথাও একটা ভাবতেছিলাম যে ও আমাকে মেসেজ টেসেজ করে না, ও কি আমার বিয়ের খবরটা শুনতে পাইছে, এরকম কিছু। তো দেশের বাইরে যাওয়ার পরে তখন তো আর কাজ করে এসে বাসায় একাই থাকি, তখন হচ্ছে যতক্ষণ ওয়াইফের সাথে কথা বলি তারপরে আমার আবার ওর কথা মনে পড়ে, তখন ও হচ্ছে মেসেজ করে, এটা ওইটা করে। তখন সে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, সে শুনতে পারছে আমার বিয়ে হয়েছে। সে ফোন দিয়ে একদিন কান্নাকাটি করতেছে আর বলতেছে যে তুমি কেন বিয়ে করবা। এই একটা কথা আমাকে মানে পুরো ভেতর থেকে নাড়াই দিছে। মানে আমি কেন বিয়ে করবো মানে কি? আমি বলি যে তুমি তো বিয়ে করে ফেলছো। বলতেছে আমি বিয়ে করছি, তুমি কেন বিয়ে করবা, তুমি না আমাকে ভালোবাসো? আমি তো ভাবছি সারা জীবন তুমি আমার জন্য অপেক্ষা করবা। আমি এরকমও ভাবতেছিলাম যে আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসবো। এগুলো শোনার পরে তখন আমার মনে হয়েছে যে সে তো শুধু সারা জীবন নিজের সুখটা, নিজের স্বার্থটাই দেখে গেল, আর আমাকে আস্তে আস্তে কয়লার আগুনের মতো জ্বালাইলো। তাহলে এখন আমি বিয়ে করছি, সে এটার জন্য খুশি হবে যে তুমি বিয়ে করছো, খুশি হইলাম আমি, তুমি সংসারটা ঠিক মতো করো, তুমি ঠিক হয়ে যাও। বাট সে বলতেছে আমি কেন বিয়ে করব। এরপরে আমি নিজের ইচ্ছায় ওকে হচ্ছে ব্লক করে দিলাম। এরপরে আর ওর ব্যাপারে তেমন কিছু বলতে পারি না। আমি 2024 আবার বাংলাদেশে গিয়েছিলাম। যাওয়ার পরে তখন আমার নর্মাল, এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মনে পড়ে এখনও, যেহেতু প্রথম ভালোবাসা ছিল, কিছু কিছু জিনিস মনে পড়ে। আমার বউ আলহামদুলিল্লাহ ভালো, সুন্দরীর চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে সে যথেষ্ট ম্যাচিওর একটা মেয়ে। সে আমাকে এতটা সামলে রাখে, সে এত সান্ত্বনা দেয়, তার কথা শুনলে আমার মনে হয় আমার দুনিয়াটা শান্তি হয়ে যায়। আমার সব যত পেরেশানিতে থাকে ওর কথা শুনলে আমি অনেক মানসিক শান্তি পাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন আমার একটা ছেলে সন্তান হয়েছে, আমার বাবু হয়েছে, প্রথম বাবুটা ছেলে হয়েছে। তো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। মা বাবাও ভীষণ খুশি, ভাই ভাবি সবাই আমার প্রতি এখন খুশি, আমার বউ খুব ভালো। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপরও যতটুকু বাইরে থেকে শুনতে পাই ভাবির কাছে বা বেয়াইয়ের কাছ থেকে, যে ওরও একটা মেয়ে, এখন ওর শ্বশুরবাড়িতে তেমন শান্তি নাই, হয়তো ওর ডিভোর্স হয়ে যাবে খুব শীঘ্রই। ওর হাজব্যান্ড ওকে সন্দেহ করে, ও নাকি কোনো ছেলের সাথে কথাবার্তা বলে বা বাইরেও কোনো কিছু করে, এই ধরনের হাজব্যান্ড শুধু সন্দেহ করে, যার কারণে হয়তো ওর ডিভোর্সটা হয়ে যাবে। সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি কোনো দিন চাই নাই যে ও খারাপ থাক, আমি সারা জীবন ওর ভালোটাই চিন্তা করছি। আমি চাইছি সবসময় ও খুব ভালো থাক। তো এখনও দোয়া করি ও ভালো থাক, ওর সংসার ঠিকঠাক সুন্দর থাক, ওর বাচ্চাটাকে আল্লাহ ভালো রাখুক, আর আমিও যাতে ভালো থাকি, সবাই সেই দোয়া করবেন। আর একটা কথা হচ্ছে, ভাইয়া বলছে অন্য সব ভাইয়াদের উদ্দেশ্যে, যেসব মেয়েরা খুব সহজে আপনি কিছু বললেই একদম গলে গিয়ে আপনার সাথে রিলেশন করা শুরু করে দেখবেন, ওই মেয়েগুলো কখনো হয়তো বা খুব ভালো কোয়ালিটির মেয়ে হয় না। ভালো মেয়েরা কখনো এতটা হুটহাট করে কোনো ছেলেদের সাথে গায়ে পড়ে মিশতে পারে না। এটা ভাইয়ার পক্ষ থেকে বলা কথা, ভাইয়াদের জন্য মেসেজ ছিল, বাকিটা আমি বলতে পারবো না। আর আমি যদি আমার মন্তব্য কিছু বলতে চাই গল্প নিয়ে, তাহলে আমি শুধু বলবো যে ভাইয়ার যে ওয়াইফ, উনি খুবই লক্ষ্মী এবং খুব ভালো একটা মেয়ে। ওনার মতো ওয়াইফ পাওয়ার কারণে ভাইয়া হচ্ছে ওনার লাইফটা সুন্দর করতে পারছে। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। গল্প শুনলে অবশ্যই কমেন্ট করবেন, যাতে হচ্ছে অডিয়েন্সটা দেখে যে আপুটাকে, সবার হয়তো থাকে না যে আপুটা কেমন একটা ছবি দেন, আপু ভাইয়া কেমন একটা ছবি দেন, সেই জায়গা থেকে আমি বলবো যে আপু যদি গল্প শুনে থাকেন, আপু আমার গল্প শুনে, ভাইয়া বলছে যে ওনার ওয়াইফই ওনাকে পাঠাইছে যে আপুর গল্পগুলো শূন্য, তো সেখান থেকে ভাইয়া হচ্ছে লিখে পাঠাইছে গল্পটা। তো আমি আশা করবো আপনারা দুজন কমেন্ট করবেন, তাহলে হচ্ছে সবাই দেখতে পাবে। তো এটাই ছিল আজকের গল্পটা, এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন। কেমন লাগলো গল্পটা সেটা অবশ্যই জানাবেন। আর যারা নতুন উপন্যাস শুনতে চান বা উপন্যাস যারা শুনছিলেন, তাদের জন্য সুখবর, আজকে রাত্রে থেকে নতুন আরেকটা উপন্যাস যাবে ইউটিউবে। তো যারা যারা বড় গল্প বা উপন্যাস শুনতে চান, তারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।